জয় শ্রীরাম। হিন্দু 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 হিন্দু। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব উপস্থিত এখন বক্তব্য রাখছিলেন আপনাদের সবার সামনে। আমাদের এই বিধানসভা রাজ্য থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে নিরঞ্জন দা। উপস্থিত বিজয়, আমাদের বটুদা, এদিকে এক্স এমএলএ আছেন, এদিকে কুন্দন আছে, মহিলা নেতৃত্ব আছে, ধনঞ্জয় আছে, মালো আমাদের প্রেসিডেন্ট, মহিলা নেতৃত্ব আছেন, সামনেও বসে আছেন। সর্বোপরি আপনারা নিরঞ্জনদার বক্তব্য খুব ভালো বক্তব্য আমরা শুনছিলাম। আমি নওয়াপাড়া কেন্দ্রিত কিছু কথা বলবো। আপনারা যখন ভোট দিতে যাবেন 29 তারিখে, তখন আপনাদের মনে একটা তো কথা উঠবে কি ভোটটা আমরা কাকে দেব। কিছু কিছু মানুষ আগে থেকে ভেবে নেন কি আমার কাকে ভোট দিতে হবে। কিছু কিছু মানুষ বাড়িতেও আলোচনা করেন কাকে ভোট দিলে ভালো হবে। আবার কিছু কিছু মানুষ এমন আছে যারা ঠিক করে নিয়েছেন কি মোদিজি সবকিছু নেব, মোদিজি সমস্ত সরকারি সুবিধা নেব, মোদিজি দেওয়ার সমস্ত ব্যবস্থাটাকে আমরা গ্রহণ করব, কিন্তু মোদিজি ভোট দেওয়া মানে পদ্ম ফুলটা হারাম আছে, তাকে ভোট দেওয়া যাবে না। এটা কিছু কিছু মানুষ ঠিক করে নিয়েছে। তার সংখ্যা কিন্তু বাংলায় প্রায় 35-36% হয়ে গেছে। আপনি আছেন 65%। 65%-এর মধ্যে আজ পর হুমায়ুন কবির বলছে কি আমরা তো ভোটের দিন উৎসব করি। আর একটা শ্রেণী মানুষ আছে যাদেরকে সোকল্ড আমরা সনাতনী বলি, তারা ভোটের দিনে একটু ফিস্টি, আরাম, একটু আনন্দ, একটু বাড়িতে বসে আলোচনা, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আমরা 5 বছরের নিজের ক্ষমতাটাকে এমন ব্যক্তির হাতে তুলে দিই, সে ব্যক্তি 5 বছরের জন্যে মানে যে রাজ্যে ভোট হচ্ছে বা যেখানে ভোট হবে, মানে বাংলার কথাই আমি বলি, তাহলে 5 বছরের জন্য উনি বাংলায় যা ইচ্ছা করবেন তার সার্টিফিকেট আপনারা তার হাতে তুলে দিচ্ছেন। উনি মহিলা হয়ে মহিলা সুরক্ষা দেবেন না। উনি হেলথ মিনিস্টার হয়ে হাসপাতালটাকে নরকের দ্বারে পৌঁছে দেবেন। উনি হাসপাতালটাকে টাকা তোলার জায়গা তৈরি করে দিয়েছেন। উনি হাসপাতালগুলোতে ফেয়ার প্রাইস শপ খুলেছেন, যেই ফেয়ার প্রাইস শপে ওষুধ ওই হসপিটালের ডাক্তারও বলে এই দোকান থেকে কিন্তু কিনবেন না, নাহলে কোনো ইফেক্ট হবে না। এই ওষুধটা সাপ্লাই কে করে? দিদিমণি পরিবারের লোকেরা, দিদিমণি পরিবারের যারা সোকল্ড এখন বিজনেসম্যান। একটা সময় আমরা দেখেছিলাম সিমেন্ট বালু ব্যবসা করতেন, এখন সব ব্যবসায়ীটাই তারা করে। আরজি করে ঘটনা সবাই জানে। আরজি করে ঘটনাটা হলো কেন? একজন মহিলা ডাক্তার আমাদের পাশে প্রতিবেশী বিধানসভা, তার পরিবার একদম হার্ডকোর বামপন্থী পরিবার, লেখাপড়া ভালো, মেয়েটা মেডিকেল পাস করেছে, ওখানে চাকরি করছে। শুধু জানতে পেরেছিল কি এই হসপিটালে একজন সন্দীপ বাবু আছেন, রঞ্জিত বাবুর ভাইপো, সন্দীপ ঘোষ, রঞ্জিত ঘোষের ভাইপো, তিনি এখানে হিউম্যান অর্গান সাপ্লাই করেন। চুরি করে হিউম্যান অর্গান চুরি করে কেটে তাকে অন্য লোককে বিক্রি করে দেন। তিনি বুঝতে পেরেছিলেন কি এই হসপিটালে সমস্ত ইউজ আইটেমগুলো আবার রিসাইকেল হয়ে এই হসপিটালে সাপ্লাই হয়। উনি বুঝতে পেরেছিলেন কি এখানে যে
নর্থ বেঙ্গল লবি তার নেতৃত্ব সন্দীপ ঘোষ দিচ্ছেন, তিনি মমতা ব্যানার্জি খাস আছে, তার জন্য ওনার যা ইচ্ছা তাই, ওনার এগেনস্টে যত মামলা করুক, যত কমপ্লেন করা হোক, যে কমপ্লেন করবে তার শাস্তি হবে, যার এগেনস্টে কমপ্লেন হবে তার কোনো শাস্তি হবে না। এটা উনি জানতে পারেননি, তার জন্য ওনাকে মেরে দেওয়া হলো, ওনাকে খুন করে দেওয়া হলো, ওনার বলাৎকার হলো। যেই বলাৎকার খুন হলো, সঙ্গে সঙ্গে কাশীপুর, বেলগোছিয়ার, আনোয়ার থেকে, টুন্ডা থেকে যত মস্তান ছিল মমতা ব্যানার্জি দলে, ওখানকার কাউন্সিলর থেকে নিয়ে, অতীন ঘোষ থেকে নিয়ে, তারা রাস্তায় নেমে পড়লো। আর সেই আল্টার সিন, যেখানে ক্রাইম সিন ছিল, সেটাকে পুরো তছনছ করে দিল, ভেঙে চুরমার। ওখানে ফরেন্সিক গেলেও কিছু পাবে না। ওখানে যে যতগুলো বিজ্ঞান, একটা ধরুন একটা ঘটনা ঘটেছে, সেখানে যত বিজ্ঞান প্রযুক্তি অনেক উত্তম হয়েছে আমাদের দেশে, কিন্তু সেখানে কিছু পাওয়া যাবে না, এটা নিশ্চিত করেই পুলিশ কমিশনার কলকাতা এই ব্যবস্থাটা করলেন। একটাও লাঠি চালানো হলো না, আর পুরো ক্রাইম সিনটাকে তছনছ করে দেওয়া হলো। তারপরে শান্তি নেই। ডেড বডি যখন ওখান থেকে আসলো, পানিহাটির এমএলএ দায়িত্ব নিয়ে, ওখানকার একজন কাউন্সিলর ছিলেন, দায়িত্ব নিয়ে পরে তাকে গিফট দেওয়া হলো, চেয়ারম্যান বানানো হলো। সেই ভদ্রলোক সেই ডেড বডিকে জোর করে রাত্রিবেলা 2টোর সময় উইদাউট কনসেন্ট, পরিবারের উইদাউট কনসেন্ট তাকে পুড়িয়ে দেয়। এবার বামপন্থী পরিবারের লোকেরা, যার পরিবারের মেয়ে, এই আন্দোলনটা কিন্তু গণ আন্দোলন হয়ে গেল। কিন্তু কিছু অতি বামপন্থী যারা মমতা ব্যানার্জি দয়া, যারা বাংলায় তারা ভালোভাবে বাহাল তবিয়তে আছে, এই মোহাম্মদ সালিমের মতন বামপন্থী লোকেরা, যারা বাংলাকে, নিজের দলের 2টো কর্মী খুন হচ্ছে, রাধা গোবিন্দ দাস আর চন্দন দাস শমশেরগঞ্জে, তার জন্য একটা কথা যে দল বলল না, তার জন্য একটা কোনো শব্দ উচ্চারণ করলো না বামপন্থী, যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যারা অতি বামপন্থী কিছু লোক আছেন, তারা এই অভয়া খুনের জন্য গণ আন্দোলনটাকে বিক্রি করে দিলেন। মমতা ব্যানার্জি এই বাংলা মানুষের চাপে রিজাইন দিয়ে ছেড়ে চলে যাবেন, এই পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন মমতা ব্যানার্জি নিজে একটা ট্রাম্প কার্ড বের করলেন। ট্রাম্প কার্ডটা হলো মিটিং হবে কোথায়? নবান্ন। তারপরে মমতা ব্যানার্জি বাড়িতে, ওখানে চার্টার অফ ডিমান্ড কি আসছে? হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হসপিটালে জল ভালোভাবে দিতে হবে, হসপিটালে সুরক্ষা ব্যবস্থা ঠিক রাখতে হবে, হসপিটালে এই যে বাইরে ক্রিমিনালরা যাতে না আসতে পারে। একবারও এটা হলো না কি পশ্চিম বাংলার যারা যারা, যে পুলিশ, যে অফিসার, যে পুলিশ কমিশনার, যে মমতা ব্যানার্জি রিলেটিভ যারা যারা ইনভলভ ছিল, তাদের কোনো শাস্তি দেওয়া হবে কি হবে না, এটা নিয়ে কোনো সমঝোতা হলো না। রাতারাতি আন্দোলন স্তব্ধ হয়ে গেল। যে গণ আন্দোলনে ভয়ে মমতা ব্যানার্জি প্রায় পদত্যাগ করতে রেডি হয়ে গেছিলেন, বলে ফেলেছিলেন আমার কি আছে, আমি ছেড়ে চলে যাব। সেই মমতা ব্যানার্জিকে আবার অক্সিজেন দিল এই অতি বামপন্থী কিছু লোকেরা, যারা ভোট এলে নো ভোট টু বিজেপি করে। তাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি রাজনীতি করতে পারছেন এই মমতার অত্যাচারে? আপনারা কি এই মমতা ব্যানার্জি গুন্ডামি থেকে নিজের পরিবারকে বাঁচাতে পারছেন? আপনার ছেলে মেয়ে চাকরি কি পশ্চিমবাংলা হতে পারছে? আপনার ছেলে মেয়ে সরকারি স্কুলে লেখাপড়া করতে পারছে? আপনার বাড়ির ছেলে মেয়েরা
পশ্চিম বাংলা চাকরি পাওয়ার কোন সম্ভাবনা আছে? নেই। তারা মনে করেন না, তারা মনে করেন তারা নাকি সেকুলার। বিকাশ বাবু রাস্তায় গরু মাংস খান, খেয়েছেন, উনি সেকুলারিজমের কথা বলেন, কিন্তু একবারও মোহাম্মদ সলিমকে এই বামপন্থী লোকেরা তারা কি তাকে শুয়োরের মাংস খাওয়াতে পারবেন? পারবেন। আপনি টিপ লাগালে আপনি হয়ে যাবেন কমিউনাল, আর সে টুপি পরলে সে হয়ে যাবে সেকুলার। এই রাজ্যে সনাতনী হিন্দুরা তৈরি থাকুন, আবার একটা কোন রাজ্যে আবার কোন একটা দেশে যাওয়ার জন্য মমতা ব্যানার্জি রাস্তা তৈরি করে দিয়েছে। প্রায় 9টা জেলা আপনার হাত থেকে বেরিয়ে গেছে। 9টা জেলাতে আপনি মন্দিরে ঘন্টা বাজাতে পারে না, সন্ধ্যা আরতি হয় না, মা দুর্গা পুজোর সময় চার্ট লাগিয়ে দেওয়া হয়, অমুক সময় আজান হবে, আপনি বলতে পারবেন না, আপনি পুজো করতে পারবেন না। যারা ঠাকুর মশাইরা আছে তারা কিন্তু যেখানে পুজো করতে যাবেন সেখানে গিয়ে ধুতি পরেন, বাড়ি থেকে ধুতি পরে বেরোতে পারেন না। সেই মমতা ব্যানার্জি বহিরাগত আর স্থানীয় কথা বলে। আচ্ছা, একটা মুখ্যমন্ত্রী 100 দিন আপনি পিছনে চলে যান, 100 দিনের মধ্যে মমতা ব্যানার্জি বাংলায় কি করবেন একবারও বলেছে? কখনো বলছেন মাছ খেতে দেবে না, কখনো বলছে রাস্তায় চলতে দেবে না, কখনো বলছে আরে বাবা আর্মি গাড়ি এসে গেছে, আমার গাড়ি চেক হচ্ছে। আরে দিদিমণি, আপনি যদি চুরি করছেন না তাহলে আপনার গাড়ি চেক হলে আপনার কি সমস্যা? একটা কথা বলুন তো, বলেছে কোন ইন্ডাস্ট্রি খুলবো আমি? একটা কথা বলেছেন কোন ইন্ডাস্ট্রিজকে নিয়ে এসে পশ্চিমবাংলা আমি এই 15 বছরের মধ্যে আমি অতগুলো কারখানা খুলেছি? প্রত্যেক বছর আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে এমইউ সই হয়, বিজনেস সামিট হয়, কারখানা খুলে না, কোন ইন্ডাস্ট্রি আসে না। আর মমতা ব্যানার্জি বলবেন আমি 5.5 লক্ষ কোটি টাকা এমইউ সই করেছি। আমরা সবাই সম্মান করি, একজন ক্রিকেট প্লেয়ার আমাদের রাজ্যের একটা সময় ক্যাপ্টেন ছিলেন, খুব সম্মানীয় ব্যক্তি, সবাই আমরা দাদা বলি, কেউ মহারাজ বলে। উনি বাংলায় এমইউ সই করলেন না, লন্ডনে গিয়ে উনাকে এমইউ সই করতে হলো। উনি শালবনীতে নাকি কারখানা করবেন, আমি জানি না শালবনীতে কারখানা কটা লোক করলো আর কটা লোকের চাকরি হলো। মমতা ব্যানার্জি দলের লোকেরা কালকে এসে এখানে বক্তব্য দিয়ে যাবে। আপনার এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুরনো কারখানা দিনে দিন বন্ধ হয়ে যাচ্ছে। একটা জুট ইন্ডাস্ট্রি ছিল, শ্মশান হয়ে গেছে, 6 দিনের জায়গা 3 দিন চলে। হিন্দুস্তান লিভার উঠে গেল। টাটার একটা স্টিল ফ্যাক্টরি ছিল, পরে রামস্বরূপ নাম হলো, শেষ হয়ে গেল। তৃণমূলের লোকেরা মাটি অব্দি বেচে দিয়েছে, মেশিনগুলো বেচে দিয়েছে, রাতারাতি চুরি করে, পুলিশের সাহায্য নিয়ে। আপনার এখানে নিকো বলে একটা কেবল কারখানা ছিল, যেটা সাবমারিন যতগুলো ছিল সেখানে কেবল সাপ্লাই হতো। সেই নিকো কারখানা আজকে বন্ধ হয়ে গেল। কেজিতে কপার কিনে ফিটে বিক্রি হতো, তাও লস করে চলে গেল। পশ্চিম বাংলায় ব্যারাকপুর শিল্পাঞ্চল মতন 4-5টে যে শিল্পাঞ্চল ছিল আজকে ধোঁয়া দেখতে পারবেন না। তাহলে দিদিমণি 100 দিন আপনাকে আমি চ্যালেঞ্জ করব, আপনার দলের লোকেরা কালকে এসে বলুক এই বিগত 100 দিনের মধ্যে মমতা ব্যানার্জি বাংলার ভালো জন্য, বাংলার ছেলে মেয়ে চাকরির জন্য, বাংলার মা বোনদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, পশ্চিম বাংলায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, পশ্চিম বাংলা যতগুলো এমওইউ সই হয়েছিল, কোন কোন কারখানা কোথায় করেছেন,
একবারও বলতে পারবেন? বলেছেন আপনি? দিদিমণি একটা কথা বুঝে গেছেন, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষের মধ্যে বিভেদ করে ডবল ডবল চাকরি স্লোগান দিয়েছিলেন, ডবল ডবল স্কুলের স্লোগান দিয়েছিলেন। মাত্র 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, আর খুলেছে প্রাইভেট স্কুল। এখানে অনেক গার্জিয়ান আছে, প্রত্যেক বছর সেই প্রাইভেট স্কুলগুলো রিএডমিশনের নামে হাজার হাজার টাকা তুলে নিচ্ছে। আপনার প্রত্যেকটা প্রাইভেট স্কুল রিএডমিশনের নামে হাজার হাজার টাকা তুলছে। আর এই স্কুলগুলো কার? স্কুলগুলো তৃণমূলের অনুপ্রেরণায় আশ্রিত কিছু লোক এই স্কুলগুলো বানিয়ে দিচ্ছে। সরকারি স্কুল বন্ধ, স্কুলে চাকরি নেই, চাকরি পেলে চাকরি চলে যাচ্ছে, 26,000 যুবক যুবতী বাইরে। আর মমতা ব্যানার্জি ওই মাছ ভাত খাবে, বিজেপি এলে মাছ খেতে দেবে না। দিদিমণি, আপনি মাছ চাষ করাতে পারেন না বাংলায়। যে দেশের প্রধানমন্ত্রী মাছ চাষ করে যেন 60% সাবসিডি দেন, যে দেশের প্রধানমন্ত্রী হেচারি মানে ওই মুরগি বা ডিম তার হেচারি করার জন্য 65% সাবসিডি দেন, যে দেশের প্রধানমন্ত্রী গোটারি করার জন্য প্রায় 70% সাবসিডি দেওয়া হয়, সেই প্রধানমন্ত্রী নাকি বাংলায় লোকে মাছ খেতে দেবেন না। অন্ধ্র থেকে মাছ না এলে, বাংলাদেশ থেকে ইলিশ না এলে এখানে ইলিশ খাওয়া, মাছ খাওয়া লোক খেতেই পারবে না। আজকে পশ্চিম বাংলা থেকে নৈহাটির মতন জায়গা থেকে, নৈহাটি ঠিক না, মেহমুদপুরে একটা জায়গা আছে, আর আমডাঙ্গা বর্ডারে পার ডে 50টা গাড়ি এখান থেকে যায় ছোট ছোট মাছের চারা নিয়ে। কোথায় যায়? উত্তরপ্রদেশ। আর মমতা ব্যানার্জি ওই সস্তা পলিটিক্স, চিপ পলিটিক্স করার জন্য বলে দেবেন মাছ ভাত খেতে বন্ধ করে দেবে। আরে আপনার রাজ্যে 4টে এরকম পৌরসভা আছে, তারা বলেছে রাস্তায় ওপেন এই মুরগি বা ছাগল কাটা যাবে না। কি করছেন আপনি? তাই যখন ভোট দিতে যাবেন তখন আপনাকে ভাবতে হবে কাকে ভোট দিতে যাচ্ছেন। যে পরিবার শুধু নিজের ভাইপো, নিজের পরিবারের লোকেরা, একটা সময় ছিল মমতা ব্যানার্জি পরিবারের লোকেরা সিমেন্ট আর বালুর ব্যবসা করত, আজকে ব্যবসায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। চোখে একটা ওষুধ দিতে গেলে ভাইপো ব্যানার্জিকে আমেরিকা চলে যেতে হয়, বাড়িতে কেউ কলকাতা কোনো কলেজে পড়ে না, তাকে লন্ডন যেতে হয়। ট্রিটমেন্ট করাতে গেলে মমতা ব্যানার্জি বেশিরভাগ যারা মন্ত্রীরা আছেন বা চেন্নাই বা দিল্লি চলে যান। বাংলায় এসএসকেএম এর ট্রিটমেন্টের উপরে ভরসা নেই, এসএসকেএম এর মেডিকেল কলেজের উপরে ভরসা নেই। কেন? সেখানে কখন কে আপনার অর্গান চুরি করে, বডি অর্গান চুরি করে বিক্রি করে দেবে, এটাই হলো পশ্চিমবাংলার পরিস্থিতি। এখন এই পশ্চিমবাংলার পরিস্থিতি থেকে বাঁচতে গেলে কার দরকার আছে? এমন একটা ব্যক্তি, এমন একটা পার্টি, এমন একটা দল, যে দলকে বহিরাগত বলা যায়, সেই দলের জন্ম দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে পশ্চিমবাংলা যারা সনাতনী বাঙালিরা আছেন তাদের জন্য একটা হোমল্যান্ড আছে পশ্চিমবাংলা, নালে এই হোমল্যান্ডটা বাংলাদেশ হতো। আর আপনাকে যেভাবে বাংলাদেশ থেকে জমি সম্পত্তি ছেড়ে রাতারাতি পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে পালিয়ে আসতে হয়েছিল, আজকে সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা ছিল না। আনসারুল বাংলা আইএসআই বলছে মমতা ব্যানার্জি আপনি আসুন, আপনি পশ্চিম বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানিয়ে দিন, আপনি বিদ্রোহ ঘোষণা করুন। মমতা ব্যানার্জি ফৌজ তৈরি করছে, 9টা জেলা জেহাদিদের হাতে তুলে দিয়েছেন। মাঝে মাঝে বলেন বর্ডার সিকিউরিটি ফোর্স তো বিজেপি কেন্দ্র সরকারের। দিদিমণি হাইকোর্ট বলেছে আপনি জমি দিচ্ছেন না, টাকা নিয়েছেন, আপনার রাজ্য সরকারের কোষাগারে টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার জমি নেওয়ার জন্য, আপনি কিন্তু জমি দেন। আজকে যখন দেখবেন ভারতীয় সেনার বিরুদ্ধে উনি কথা বলে,
যখন দেখবেন বিএসএফ এর বিরুদ্ধে কথা বলেন যারা বর্ডার সিকিউরিটি দেয়, কেন? বর্ডার থেকে যাতে জিহাদিদেরকে পশ্চিমবাংলায় এন্ট্রি দেওয়া হয়। মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধিতা করলেন। আপনি বলুন তো দিদিমণি দলের লোকরা বলবেন 90 লাখ নাম কেটে দিয়েছে। কার কার নাম কেটেছে একটা বলতে হবে তো। তার মধ্যে 24 লাখ লোকের নাম কেটেছে যারা মারা গেছে। তার মধ্যে প্রায় 42 লাখ লোক নাম কেটেছে যাদের ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি আছে। 30 লাখ লোক নামের বাদ হলো যাদের কোনো ডকুমেন্ট দেখাতে পারে। মমতা ব্যানার্জি বলতে শুরু করলেন মতুয়াদের নাম কেটে গেছে, মতুয়াদেরকে এরা তাড়িয়ে দেবে, মতুয়াদেরকে ভুল ভ্রান্তি বোঝানো শুরু হলো। আমাদের দেশে প্রধানমন্ত্রী কি বলেছেন? আমাদের দেশে প্রধানমন্ত্রী বলেছেন ভারতবর্ষের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যারা ওখানকার মাইনরিটি মানে সনাতনী হিন্দুরা এই দেশে আসবেন তারা শরণার্থী, তাদেরকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সিএ আইন অনুযায়ী তাকে আমরা নাগরিকতা দেব। আর যারা অনুপ্রবেশকারী তাদেরকে ভারতবর্ষ 10 কোটি অনুপ্রবেশকারী ঢুকিয়ে রেখেছে। আজ থেকে না, একটা সময়ে বৃহত্তর সময় থেকে এটা চলে আসছে। 10 কোটি এখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান, পাকিস্তানি মুসলমানকে ভর্তি করে দেওয়া। আপনি চলে যান না, আপনি দেখুন এই রেল লাইনে এই সামনগরে দেখবেন একটা বস্তি আছে, পুরো তাদের কোনো ডকুমেন্ট নেই, তারা পাকিস্তানি না বাংলাদেশি খুঁজে পাবেন না। আপনি চলে যান আপনাদের এখানে ওই পলতা, প্রায় 150 থেকে 200 ঘর, ওখানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান ভর্তি হয়ে গেছে। ওরা পলতায় তোলাবাজি করে তৃণমূলের অনুপ্রেরণায় তাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়, তারা তোলাবাজি করে। ওখানকার কোন সনাতনী বাড়ি বানাতে গেলে টাকা দিতে হবে, ওখানকার কোন মানুষ যদি নিজে জমি বিক্রি করে টাকা দিতে হবে ওদেরকে। আজকে আপনি বলুন এখানে যারাই আছেন শহরে বসবাস করেন, আজকে মিউটেশন চার্জ কত বেড়েছে? যেখানে 1000 টাকা লাগতো সেখানে 40,000 টাকা। আজকে বাংলায় মমতা ব্যানার্জি শুধু কেন্দ্রের অনুদানের উপরে এই রাজ্যটা চলছে। 8.5 লাখ কোটি টাকা দেনা। কেন্দ্র যদি অনুদান দিয়েছে সেই টাকাটা জমা করে সেই ইন্টারেস্টের উপরে মাইনা দিতে হচ্ছে। সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না, যারা কাজ করছেন তারা ডিএ পাচ্ছে না, তাও কিছু কষ্ট করে বেঁচে থাকবে। কিন্তু যারা চাকরি চলে গেছে, রিটায়ার হয়ে গেছেন, পেনশন পাচ্ছেন, তারা যখন ডিএ পাবেন না, পেনশনাররা ডিএ পান, পেনশন তো দিচ্ছেই না। পৌরসভা কর্মচারী বেশিরভাগ পেনশনটা দেয় না, সেই ডিএটা দিচ্ছে না, সেই মানুষ কি করে বাঁচবে? কিন্তু অদ্ভুত একটা সংস্থা যাকে সকাল আমরা কি বলি পুলিশ, কিছু পুলিশ এমন আছে, ওই শান্তনু সিনহা পুলিশ ওয়েলফেয়ারের নামে সমস্ত পুলিশের অধিকার কেড়ে নিল। পুলিশ অ্যাসোসিয়েশন বন্ধ করে দেওয়া হলো, পুলিশ নিজের কথা বলতে পারবে না। আজকে ছাত্ররা কলেজে কোনো ইউনিয়ন করতে পারবেন না, ছাত্ররা কলেজে কোনো ইলেকশন করতে পারবে না। কিন্তু প্রত্যেক বছর কলেজে নাচ গানের নামে, প্রোগ্রাম করার নামে লক্ষ লক্ষ টাকা তারা কারা নিচ্ছে? তৃণমূলের এলাকার ক্রিমিনাল গুন্ডা। যিনি এখানে প্রার্থী হয়েছে তৃণমূলের কাছে লোক পাওয়া যায়নি, এখানকার বিধায়ককে অপমানিত করে তাড়িয়ে দেওয়া হলো। তারপরে মলয় ঘোষ, তাকে তাড়িয়ে দেওয়া হলো। তারপরে আপনার এই পৌরসভা বাবু বোস, ওই গৌতম বোস, সেও টিকিটে, তাকে বলা হয়েছিল টিকিট দেওয়া হবে, তাকেও দেওয়া হলো, তাকে অপমান করা হলো। তাকে নিয়ে আসা হলো একজন ব্যক্তি যে নাকি ছাত্র নেতা, 10 বছর ধরে কলেজ থেকে নাম কেটে গেছে,
কোনো কলেজে লেখাপড়া করেন না। 10 বছর ধরে উনি শুধু ওই কলেজের প্রত্যেক বছর যে প্রোগ্রাম করার জন্য যে টাকাগুলো আসে ওটা তোলার জন্য উনি ছাত্র নেতা আছেন। এডমিশন করাবার জন্য যে তোলাবাজি হয় তার জন্য উনি ছাত্র নেতা আছেন। আপনি বলুন তো, ইলেকশন করাচ্ছেন না, তাহলে কে টাকা নেবে? কোন অধিকারে টাকা দেওয়া হচ্ছে? গভর্নিং বডি কি করে টাকা দিচ্ছে? যে ল কলেজে যারা একটা লয়ের ছাত্রী বলাৎকার করলো, সে ছাত্র নেতা, এই ছাত্র নেতার একদম সঙ্গী বন্ধু, সেই ছাত্র নেতা 7 বছর ধরে লেখাপড়া বন্ধ, উনি ওখানকার ছাত্র নেতা, উনি আইনের ওই কলেজে আবার চাকরিও করেন, আবার গুন্ডামিও করেন, বলাৎকারও করেন, আর তৃণমূলের জন্য বুথ লুটেন, তার জন্য তাকে ছাত্র নেতা করে রাখা। তৃণমূল ট্রেড ইউনিয়ন নামে যত টোটো চলছে, কত টাকা দেয় ওদেরকে জিজ্ঞেস করুন। প্রত্যেক দিন তাদেরকে টাকা দিতে হয়। আমরা শুনেছিলাম আমরা ইউনিয়ন ট্রেড ইউনিয়নে বাড়িতে জন্মেছি। আমাদের ট্রেড ইউনিয়ন মানে ইন্ডাস্ট্রিতে ট্রেড ইউনিয়ন হয়, ট্রেড ইউনিয়ন মানে হোটেলে ট্রেড ইউনিয়ন হবে, বড় সংখ্যক মানুষ থাকবেন। ট্রেড ইউনিয়ন কোথায় হচ্ছে? এই টোটো, এই অটো। এখানে ট্রেড ইউনিয়ন করেন কারা? যারা ট্রেড ইউনিয়ন শব্দটাও পুরো মিনিং জানেন না, তারা ট্রেড ইউনিয়ন করেন। ওদের কাজ হলো রোজ 50 টাকা এদের থেকে তোলা, ওদের কাজ হলো রোজ 100 টাকা তোলা। এই যারা অটো চালান, প্রত্যেকটা জায়গা তোলাবাজদের জন্য একটা আইন টিটিসি করে দেওয়া। আজকে গৌরীশঙ্কর জুট মিল পাশেই আছে। ভাবতে পারবেন কোনো দিন মমতা ব্যানার্জি কোন একটা ইন্ডাস্ট্রি, কোন একটা জুট মিলের ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করেছে? যখন আপনারা লোকসভা আমাকে পাঠিয়েছিলেন, আই এম ফার্স্ট ম্যান যে জুট ইন্ডাস্ট্রি জন্য লড়াই করে 100% ফুড প্যাকেজিংয়ে আমি সেই জুট ব্যাগকে এলাউ করিয়েছিলাম। আজকে কেন্দ্র সরকার যদি জুট ব্যাগ না কিনে, রাজ্য সরকার দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো নেতা মমতা ব্যানার্জিকে বলছি, এসে বলুন একটা ব্যাগ আপনার পশ্চিমবাংলা সরকার কিনে, একটা ব্যাগ কিনে না। কিন্তু উনি শুধু মানুষকে ভুল বুঝিয়ে বাংলার মেয়েকে চাই স্লোগান দিয়ে মিথ্যা পা ভাঙিয়ে নিজের গাড়ি থেকে তার গেটে ধাক্কা লাগলো, তার পাটা মানে ব্যান্ডেজ লাগিয়ে প্লাস্টার লাগিয়ে সারা ভোটটা ঘুরে বেড়ালেন। আর যেই দিন ভোটের রেজাল্ট হলো সেদিন পাটা নিজে ঠিক হয়ে গেল, কোনো ডাক্তার এলো না ঠিক করতে। তো একটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে, বা এই সরকার যেভাবে সমাজকে দূষিত করছে, সমাজের মধ্যে দূষণ ছড়াচ্ছে। আজকে একটা কথা বলুন, আপনারা দেখেছিলেন, শুনেছিলেন, একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছেন এখানে, আমি নাম বললে ওর দরটা বেড়ে যাবে। তার সালার ছেলে একটা মুসলমানকে খুন করল, পিটিয়ে মেরে দিল। আর ওখানকার মুসলমান নেত্রী ওই কাউন্সিলর একবার একটা শব্দ উচ্চারণ করলো না। ওই মুসলমান একটা গরিব ছেলে খুন হয়ে গেল, তার জন্য লড়াই করলো কে? বিজেপি। আর ওই ক্রিমিনালটাকে ধরা হলো কোথা থেকে? ওই কাউন্সিলরের নিজের ছেলের শ্বশুর বাড়ি থেকে, পাটনা থেকে ধরে নিয়ে এলো পুলিশ। আমরা এরকম লড়াই করি। আমাদের ঠিকই আমরা জানি মুসলমান আমাদের মোদিজিকে সব দেওয়ার নেবে, কিন্তু মোদিজি পদ্ম ফুল হারাম। কেন আমরা ওই পদ্ম ফুলটা ঠাকুরকে দিয়ে পুজো করি, তার জন্য হারাম। আমরা মা দুর্গাকে পুজো করলে বিনা পদ্ম ফুলে পুজো হয় না, মা কালীকে পুজো করবো বিনা পদ্ম ফুলে পুজো হয় না, কিন্তু ওদের জন্য এটা হারাম। তাহলে মুসলমানকে মারলো, আর মুসলমান কাউন্সিলর এখন ঘুরে বেড়াবে আর মুসলমানদেরকে বলবে আমাদের ইসলাম খতরে মে হ্যায়, বিজেপিকে ভোট দেওয়া যাবে না। অদ্ভুত একটা। আমরা কি করব? আমরা সব ঠিক করব না, এটা ঠিক না।
এইটা হিন্দু মুসলমান আমরা মানব না। আপনি মানবেন না, মানুন, মানবেন না, কিন্তু আপনার অস্তিত্ব চলে যাবে। আপনি পশ্চিম বাংলা না ভারতবর্ষ যদি 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় না আসতো, আপনি ইতিহাস ভুলে যেতেন। আপনি বিনয় বাদল দীনেশকে এই কংগ্রেসীরা আতঙ্কবাদী বানিয়ে দিয়েছিল, ভগৎ সিংকে তারা আতঙ্কবাদী বানিয়ে দিয়েছিল, সুভাষ বোসের বাড়িতে তোলা তুলতে গেছিল যে সুভাষ বোসকে পৃথিবীতে এমন একটা ব্যক্তি, যে ব্যক্তির ক্ষমতা ছিল নিজের দেশের জন্য অন্য দেশে গিয়ে ওখানে সেনাবাহিনী তৈরি করে আর এই দেশের ইংরেজ থেকে মুক্ত করাবার জন্য লড়াই করেছিলেন। কিন্তু আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে আমাদের ইতিহাসটা কি। 800 বছরের মুঘল আমাদেরকে ভাঙতে পারলো না, আমরা লড়াই করে বাঁচলাম। যারা সেই দিন তলোয়ারে ভয় সলওয়ার পড়ে নিল, তাদের কথা মমতা ব্যানার্জি ভাবেন, কিন্তু কোন সনাতনী কথা মমতা ব্যানার্জি ভাবেন না। বলছেন কালীঘাটের মন্দির উনি বানিয়ে দিয়েছেন। আরে কালীঘাটের মন্দির আপনার ক্ষমতার বাইরে আছে। মা কালী মন্দির আপনি আদানি আম্বানিকে দিয়ে বানিয়েছিলেন, 1 পয়সা আপনার খরচ হয়নি। আর কি করার জন্য বানিয়েছিলেন? নিচে দোকানগুলো দখল নেওয়ার জন্য বানিয়েছিলেন। তাই মমতা ব্যানার্জি হঠাৎ এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। যে ভাটপাড়ায় জয় শ্রীরাম বলে গাড়ি থেকে নেবে বলেছিলেন কি তুমি আমাকে গালাগালি করছো, সেই মমতা ব্যানার্জি সনাতনীদের চাপে আজকে নিজে জয় শ্রীরাম বলতে হচ্ছে। এটাই আমাদের উপলব্ধি, এটাই আমরা ভাবছি, এটাই আমরা বুঝে নিয়েছি। আমরা যদি এক থাকি আমাদেরকে কেউ হারাতে পারবে না। আমি বলছি আমরা যদি এক থাকি আমাদের কেউ হারাতে পারবে না। শুধু 65% বেঁচে আছি। 65% 95% যান, ভোট দিন, ভোট দিয়ে বেরোন, ভোট দিন সনাতনকে, ভোট দিন সনাতন রক্ষা করার জন্য, ভোট দিন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য। কেন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে তো সর্বনাশ করেছে, কেরালা সর্বনাশ হয়ে গেছে। এক রাতের মধ্যে 5 লাখ ব্রাহ্মণ ওই কাশ্মীর থেকে তাদেরকে পালিয়ে আসতে হলো, হাজার হাজার লোক খুন হয়েছিল। মমতা ব্যানার্জি সেই পশ্চিম বাংলাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবার ফয়সলা আপনার হাতে। আপনি ভোট দেওয়ার আগে ভাববেন কি ভাববেন না। আমরা আমাদের কথা বললাম, আপনিও আপনার আশেপাশে পরিস্থিতি বুঝতে পারছেন। একজন ব্যক্তি, একজন মুসলিম বাংলাদেশ থেকে এলেন, তাকে নিজের বাড়িতে ভাড়া দিয়ে রাখলেন। 2 বছর 3 বছর যখন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তৈরি হয়ে গেল, তারপরে বললো এই তুমি যাও, এবার এই বাড়িটা আমার। এটা কলকাতা রাজপথে, কলকাতাতে 8টা বিধানসভা আজকে সনাতনী মুক্ত হয়ে গেছে। সনাতনীরা ওখানে কিছু করতে পারবে না। বড়বাজার মুক্ত হয়ে গেছে, বড়বাজারে আপনি কিছু করতে পারবেন। একটা সময় ছিল বড়বাজারে প্রত্যেকটা দোকান এখানকার বাংলা, পশ্চিম বাংলা বাঙালি সনাতনীদের বা মারওয়াড়িদের ছিল। আজকে সেটাও চলে গেছে। এখনো ঘুম থেকে ভাঙুন, এখনো সময় আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন আছেন নিজের সনাতনকে এস্টাবলিশ করুন, আর পশ্চিম বাংলার সনাতনকে স্থাপিত করুন। নালে আপনার পরিবার, আপনার মেয়ে, আপনার ছেলে বাঁচতে পারবে না, আপনি কোনোভাবে বাঁচতে পারবেন না। এই কথা বলে 1 নম্বর বাটাম আছে। দেখুন আগেকার সময় কি ছিল? যুদ্ধ হতো, দেশ দখল হতো, রাজ্য দখল হতো। এখন দেশ রাজ্য দখল করতে গেলে নিজের মা কালী, মা দুর্গাকে পুজো করার জন্য আপনাকে কিন্তু একটা ভোট দিতে হবে। ওই ভোটটাই আপনার জন্য অস্ত্র, ওই ভোটটাই আপনার জন্য শস্ত্র। নালে বেলডাঙ্গাতে লোক মরলো, রাঁচিতে সুসাইড করে একজন মুসলমান। আর মমতা ব্যানার্জি ওখানকার জিহাদিদেরকে উস্কিয়ে দিলেন। বেলডাঙ্গাতে হিন্দুদের হাজার হাজার হিন্দু বাড়ি ভাঙচুর হয়ে গেল, হাজার হাজার হিন্দু লুটপাট হয়ে গেল। আর কিছু লোক এখনো সেকুলারিজমে কথা বলে নিজেকে ক্ষতি করছেন, নিজের সন্তানের ক্ষতি করছেন, নিজের পরিবারকে ক্ষতি করছেন। আমি বলবো
এবার নো ভোট টু টিএমসি এই স্লোগান দিয়ে মাঠে নামুন, সেকুলারিজমের কথা ছাড়ুন। এখন সেকুলারিজমের কথা বললে আপনি আপনার পরিবারকে বাঁচাতে পারবেন না। ভারতবর্ষ সেকুলারিজম একমাত্র ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি টাইমে ভারতবর্ষকে সেকুলার নাম দিয়ে গেছিল। ভারতবর্ষ কোনোদিন সেকুলার জায়গা ছিল না। এই জন্য বলছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু 29 তারিখে একদম সকাল সকাল ভোট দেবেন। সেদিন মাছ মাংস খান, কিন্তু ভোট দেওয়ার পরে সেদিন আনন্দ করুন। ভোট দেওয়ার পরে ভোট দিয়ে যা ইচ্ছা তাই করুন, কিন্তু ভাবুন কি সনাতনীকে বাঁচাবার জন্য আপনাকে ভোট দিতে বেরোতে হবে। এই কথা বলে সবাই ভালো থাকুন। আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু।